শরীর জ্ঞাপন করছি, কারণ আসলে রোগীর জন্য আমি যথাসময়ে উপস্থিত হতে পারি নাই। যাই হোক, আজকে আমাদের অর্গানন ক্লাস, সপ্তাহের শেষ দিন। এর আগে আমরা অর্গানন আলোচনা করেছিলাম 20 পর্যন্ত আলোচনা করেছিলাম, 15 থেকে 20 আলোচনা হয়েছিল। আজকে আমরা আলোচনা করব 21 থেকে 25 অর্গানন আলোচনা করব। আমি স্ক্রিনটা শেয়ার করছি, আমাকে কি শোনা যায় একটু কাইন্ডলি বলুন। জি স্যার, শোনা যায়। জি স্যার, শোনা যাচ্ছে। ধন্যবাদ। স্ক্রিনটা কি এখন দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সকলকে সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আজকে আমরা প্রতিদিন নেই আমরা অর্গানল আলোচনা করব সূত্র নাম্বার 21, 22, 23, 24 and 25। মেইন কি কি জিনিস সূত্রগুলো বলেছে, আমি শর্টকাটে তার মেইন জিনিসগুলোকে আলোচনা করব। স্যার, আমি একটু ক্লাসে আছি, আমি কি একটু পরে লিখে দিব স্যার? ওকে স্যার, ওকে স্যার। আমাদের এফুলজন নাম্বার 21 এর মূল কথা হচ্ছে সুস্থ ব্যক্তির দেহে ওষুধ যেসব রোগ লক্ষণ উৎপাদন করে তা থেকেই কেবল আমরা তাদের রোগ আরোগ্য করার ক্ষমতা সম্পর্কে জানতে পারি। খুব ইম্পর্টেন্ট একটা কথা যে একজন সুস্থ ব্যক্তির দেহে ওষুধ কি অ্যাপ্লাই করে যে লক্ষণ উৎপাদন করে কেবল আমরা তাদের রোগ আরোগ্যের ক্ষমতা সম্পর্কে জানতে পারি। নর্মালি আমরা কিন্তু প্রতিদিন খাবার খাচ্ছি, যেমন লবণ খাচ্ছি, বিভিন্ন দুধ খাচ্ছি, বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি, কিন্তু আমরা তাদের রোগ আরোগ্যের ক্ষমতা, রোগ উৎপাদন ক্ষমতা আমরা জানতে পারি না। আমরা ভেষজ হিসাবে খাচ্ছি, ফুড হিসাবে খাচ্ছি, এজন্য তারা ফুড হিসাবে কাজ করছে। তাহলে কিভাবে আমরা সুস্থ দেহে ওষুধগুলো পরীক্ষিত হয়? ওষুধের সক্রিয়করণের মাধ্যমে। ওষুধের সক্রিয়করণ এটা তো অন্যান্য সাবজেক্টে পড়াবে, অর্গানন নিয়মিতিতে পড়াবে। ওষুধের সক্রিয়করণ এমন একটা পর্যায় যেটা আমরা জানি একজন রোগীকে, যদি রোগীর চর্মরোগ নিয়ে আসে, আমরা কোন ধরনের ওষুধ প্রেসক্রিপশন করব, কত পাওয়ার ওষুধ প্রেসক্রিপশন করব। যদি কেউ তার মানসিকগত কোনো সমস্যা নিয়ে আসে, খাবার ইচ্ছে নাই, অনিচ্ছা নাই, ঘুম হচ্ছে না, তখন আমরা কোন ধরনের প্রেসক্রিপশন করব। যখন কোনো কারণ নিয়ে আসে, হ্যাঁ, আমরা কোন ধরনের প্রেসক্রিপশন করব। এই যে শক্তিটা, এই শক্তিটাই মেইন আমাদের রোগ উৎপাদন করে। নর্মালি যখন ভেষজ আমরা খাই, লবণ খাই, আপনার শরীরে কিন্তু রোগ উৎপাদন করে না। তিনি লবণ কিভাবে পরীক্ষা করলো? তাকে ভেষজ
রোগটাকে সক্রিয়করণ করেছে। সক্রিয়করণ করাতে যখন আমরা মাদার মেইন জিনিস প্রস্তুত করি, এক ভাগ আমরা আরিস্টলে আর 99 ভাগ নিচ্ছি আমাদের অ্যালকোহল নিয়ে আমরা মিশ্রিত করে আমরা এটা উৎপাদন করি। পরবর্তী যখন 30 শক্তি উৎপন্ন হয়, তখন এটার ভিতরে আর মূল ভেষজ বলতে কিছুই থাকে না, থাকে কি অনলি শক্তি। শক্তিটা শুধু আমাদের ট্রান্সফার হয়ে থাকে। এখন বলতে পারেন এটা আবার কি ধরনের শক্তি? পরীক্ষা করলে তো কোথাও পাওয়া যায় না। দেখেন তো, আপনি যখন দুটো চুম্বক ম্যাগনেটিক দ্বারা করাবেন, একটা আরেকটাকে আকর্ষণ করছে, তাকে আপনি দেখতে পান যে বিধাতার যে অদৃশ্য ক্ষমতা, এইটি আমাদের মেইন যে এলিমেন্ট যে আবিষ্কার করছেন, যে অদৃশ্য ক্ষমতা, অদৃশ্য জীবনী শক্তি। দেখেন আপনি চুম্বককে দেখতে পান। আবার দেখেন জোয়ার বাটা চন্দ্রের সাথে তার মিল। আমাবস্যা, পূর্ণিমা, ফুল মুন, নিউ মুন, হ্যাঁ, তারপরে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার সাথে সূর্যের জোয়ার ভাটা সম্পৃক্ত। তাহলে ওইটার সাথে এটার কি সম্পর্ক? এক আধ্যাত্মিক সম্পর্ক, যে জীবনী শক্তির মতো সে একটা আল্লাহ, যে প্রত্যেকটা আল্লাহর যে তার কার্য পরিধি আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা কার্যকর ক্ষমতাই আল্লাহ অদৃশ্য রেখে দিয়েছেন, তার বহির্প্রকাশ দৃশ্যমান। যেমন আপনার জ্বর হয়েছে, জ্বরের আপনি কোনো কিছু পাবেন না, আইডার গরম পাবেন মাথা, কিন্তু আপনি জ্বর হয়েছে, কেন জ্বরটা হলো, কোন ইয়ার জন্য, তা আপনি দেখতে পাবেন না, কিন্তু তার বহির্প্রকাশ আপনি দেখতে পাচ্ছেন, মাথা গরম, হ্যাঁ, তার 104-5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, সে অস্থিরতা করতেছে, তার বহির্প্রকাশ দেখতে পাচ্ছেন। কিন্তু তার যে আধ্যাত্মিক ক্ষমতা, রোগী সৃষ্টি করতেছে, এটা আমরা দেখতে পাই না। তাহলে আমাদের প্রত্যেকটা মানুষেরই আধ্যাত্মিক ক্ষমতা, যে জীবনী শক্তির মাধ্যমে আমাদের করে আমরা ভিতরে বিরাজমান করে, জীবনী শক্তির মাধ্যমে আমাদের সব অঙ্গ প্রত্যঙ্গকে স্টার্ট করে। আমার দেখেন, আপনি একজন মানুষ, আজকে যদি আপনার রূহটা, আত্মাটা আল্লাহর আদেশে চলে যায়, তখন আপনার যে দেহটা পড়ে থাকবে, জীবনী শক্তিও চলে যাবে। জীবনী শক্তিরও থাকলেও কাজ হবে না, কোনো কিছু করবে না, কারণ আত্মার মাধ্যমেই জীবনী শক্তি কাজ করতে থাকে। তাহলে আমাদের মেন কথায় আসি, আমাদের যে যে ওষুধে রোগ উৎপাদন করে, সেই ওষুধই আবার হ্যানিম্যান তো একজন এমবিবিএস ডক্টর ছিল, কেন সে তাদের নিয়ম কানুনকে, তাদের অর্গানন মানতে নারাজ, সে কিছু প্রবিং করে দিয়েছে, আমরা দেখতে পাই। ব্যাখ্যা বলছে কি, কোন ঔষধ কোন ওষুধ সুস্থ দেহে কি কি লক্ষণ উৎপাদন করে, এইটা আমাদের জানার বিষয়, মুখ্য বিষয় আমাদের। আমরা দেখি মূল কথা কি বলেছিল। হ্যানিম্যান সর্বপ্রথম দেখেছেন সুস্থ দেহে ব্যাসজ শক্তি, ব্যাসজ বলে না, ব্যাসজকে যখন শক্তিকরণ করা হয়েছে, তখন ব্যাসজ শক্তি যে পরিবর্তন আনায়ন করতে পারে, তাই আরোগ্যদায়িনী শক্তিরূপে বেদি হইতে মুক্তি দান করে। আমরা কি পেলাম, যে ব্যাসের শক্তি সুস্থ দেহে যে পরিবর্তন আনতে পারে, তাই আবার সেম ঔষধি শক্তি রূপে বেদিকে মুক্তি দান করে। আবার সেম রোগীকে আমরা যদি শক্তি রূপে আমরা ওষুধটাকে তাকে প্রদান করি, তখন আমাদের বেদি হইতে মুক্তি পাই। সুতরাং সুস্থ দেহে বিশৃঙ্খলা আনতে পারলেই ব্যাসতত্ত্বের একমাত্র কাজ, যে সুস্থ দেহে আমাদের যে এই যে ব্যাসদের মূলত একমাত্র কাজ। দেখেন, মানুষ মনুষ্যত্বের প্রাণীর দেহে ভেষজের ক্রিয়া লক্ষ্য করেছিল বরাবরের প্রথা, এবং এখন তাহা তথাকথিত বৈজ্ঞানিক প্রথারূপে পরিচিত হয়েছে, যে বিভিন্ন প্রাণীর দেহে ওষুধ পরীক্ষা করা, এই যে ছিল আগের ধরন বা ড্রাগ, তারা প্যান পিকচার আমরা পেয়ে থাকি, তারা বিভিন্ন ওষুধকে বিভিন্ন প্রাণীজের উপরে
এক্সামিনেশন করে প্রুভিং করে তারা এটা পরবর্তী মানুষের জন্য ব্যবহার করে থাকেন। এজন্য বলছে হ্যানিম্যান তার প্রথম 1 নম্বর যুক্তি দেখিয়েছে, প্রাণীর দেহে প্রথম আপত্তি হলো ভেষজক্রিয়া মনুষ্য দেহে ও অপরাপর প্রাণীর দেহে একই না। হচ্ছে মানুষের দেহে যে ক্রিয়া করে, আমি যদি কুকুরের উপরে অন্য প্রাণীর উপরে এই প্রয়োগটা করি, তাহলে আমার যে প্রয়োগ প্রণালী, প্রয়োগ বিধিটা একই হবে না। সে যুক্তি দিছে, সে প্রবীণ করে যুক্তি দিয়েছে, একটা শুকর শাবককে অনেকখানি নাক ভূমিকা খাওয়াইলো, প্রতিক্রিয়া প্রকাশ করে নাই, কিন্তু মানুষকে 15 গ্রাম মানে 100 ml খাওয়াইলে মারা যায়। মানুষকে যদি 100 ml নাক্স ভূমিকা খাওয়াই দেওয়া হয় তাহলে সে মারা। তাহলে আমরা যে ওষুধটাকে শুকরের উপর পরীক্ষা এক্সামিনেশন করা হলো, তার কোনো প্রতিক্রিয়া হলো না, কিন্তু মানুষকে খাওয়াইলে মারা যায়। এজন্য হ্যানিম্যান বলছে, আমি এই যে পন্থা তারা ভাবে আবিষ্কার করেছে বন্য প্রাণীর উপরে পরীক্ষা করে এরপর মানুষের উপরে অ্যাপ্লাই করা হবে, এটার সাথে আমি মানতে নারাজ, আমি মানতে রাজি নই। 2 নম্বরে সে আবার তার এক্সপ্লানেশনে বলছে, দেখেন বলছে, টাটকা ফুল ফল পাতা সমতে 1 আউন্স খাইলে একটি কুকুরের কিছু হয় নাই। একটা কুকুরকে একোনাইটের পাতা ফলমূল দিয়ে মেডিসিন তৈরি করে 1 আউন্স খাওয়াইলো, তার কিছুই হয় নাই। কিন্তু মানুষের পক্ষে তা মারাত্মক। যদি মানুষ খায়, তার যেহেতু প্রয়োজন, মানুষ খাইলে মারাও যেতে পারে। আবার সেম জিনিস বলতে, যদি শুষ্ক অবস্থায় গুঁড়া খাইলে অনায়াসে হজম কাজ করে, তার হজম শক্তি বেড়ে যায়, হজমের কাজ করে যদি গুঁড়া খায়, শুকনো জিনিসটি গুঁড়ায় খায়। আবার তো একটা বাঘের পাকস্থলী, নেকড়ে বাঘের পাকস্থলীতে দেখা গেছে একুনাইট খাওয়ানোর পরে প্রদাহিত হয়েছে, তার ইনফ্লামেশন, ব্যথা বেদনা তার শুরু হয়ে অস্থিরতা হয়েছে, কিন্তু আবার যখন বিড়ালকে খাওয়ানো হয়েছে তা হয় নাই। তাহলে এক এক প্রাণীকে খাওয়ানোর পরে এক এক রকমের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাহলে হ্যানিম্যান বলছে যে প্রাণীর উপরে পরীক্ষা করলে এক এক প্রাণীর উপরে এক এক তার প্রবীণ সিমটম দেখা দেয়। এটা 2 নম্বর হ্যানিম্যান বলতেছে যে যে প্রাণীর উপরে আমি পরীক্ষা করব, হ্যাঁ, এই প্রাণীগুলা তো কথা বলতে পারে না। তার আমরা যে একটা বাচ্চা মানুষ যখন আমার কাছে ট্রিটমেন্ট নিতে আসে, তখন তার বডির অ্যাক্টিং, তার মায়ের থেকে কিছু কথা শুনে, মায়ের যখন অবজার্ভিং করে, মায়ের থেকেও তার সাবজেক্টিভ কিছু আমরা সিমটম পাই। কারণ সে কথা না বলতে পারলো, মা থাকতে থাকতে মা তার সব কথাবার্তাই অনেকটাই বুঝতে পারে। কিন্তু অন্য প্রাণের উপরে পরীক্ষা করার পরে ভিজুয়াল সিমটম ব্যতীত আমরা কিন্তু তার কোনো কিছু সে বলতে পারে না। এই ডাক্তাররা, অ্যালোপ্যাথি ডাক্তারগণ বিভিন্ন ভাবে তার বিভিন্ন সময় মেডিসিন আকারে, আপনারা জানেন অ্যালোপ্যাথি ড্রাগ গুলো চলে আসে, এজন্য প্রত্যেকটা ওষুধের সিভিয়ার সাইড ইফেকশন থাকে। এজন্য হ্যানিম্যান বলছে, আমিও এজন্য এই 2টা কারণেই আমি অন্যান্য প্রাণীর উপর ওষুধ পরীক্ষা করে তা মানুষের উপর পরীক্ষা করা হবে, আমি মানতে অরাজ, আমি মানতে চাই না। হোমিও একমাত্র ওষুধ যেটা মানুষের উপরে প্রবীণ করে এবং পরবর্তী টাইমে শক্তিকৃত ভাবে তার উপরে প্রয়োগ করলে, যখনই মানুষের উপরে আমি প্রবীণ করলাম, আমরা একটা ব্যাসের শক্তির উপরে, ব্যাসদের শক্তির উপর প্রয়োগ করলাম, প্রয়োগ করার পরে যখন রোগীর মধ্যে যে সিমটম গুলো আমরা দেখতে পেলাম, সেই সিমটম গুলা যখন আমি লিপিবদ্ধ করলাম, যখনই একটা রোগ আক্রান্ত ব্যক্তি সেই ধরনের সিমটম গুলাকে শুরু করবে, তাহলে আমি সেই ব্যক্তিকে সেই রকম ওষুধ আমি সিলেকশন করে দিলে তার রোগটা নিরাময় হয়ে যাবে। প্র্যাকটিক্যালি প্রুভিং করে তখন এই সিস্টেমটাকে আমাদের জন্য আবিষ্কার করেন। হোমিও মানে সিমিলার, প্যাথি মানে
চিকিৎসা বিধান, সিমিলার চিকিৎসা বিধান। অ্যালোপ্যাথি আদার যত পেটি আছে এটা হচ্ছে এন্টিপ্যাথি, তার বিপরীতমুখী চিকিৎসা বিধান। কেউ অঙ্গহানি করে, হ্যাঁ, কেউ বা তার বিপরীতমুখী ভাষণ করে, হ্যাঁ, তার ইয়া করা হয়, তাকে ট্রিটমেন্ট করা হয়। একটি হাত সমস্যা হলে আরেকটি হাত কেটে ফেলতে হয়, আগের যে প্রথা ছিল। এজন্য হ্যানিম্যান নিচের লাইনটা বলছে, মুখ প্রাণীগণের নিকট হতে প্রত্যক্ষ গোচর কোনো লক্ষ্য পাওয়া যায় না। এ জাতীয় লক্ষণ আরোগ্য বিধান কত প্রয়োজনীয়তা তা আমরা জানি। তাহলে এই বিধান আমাদেরকে কতটা আরোগ্য করতে পারে আপনারা নিজেরা বুঝতে পারেন, যে আসলে আমাদের হ্যানিম্যান আমাদের জন্য যে পদ্ধতিটা ব্যবহার করেছে কতই না যুগ উপযোগী আমাদের জন্য। সত্যের জয় হবেই। হ্যানিম্যান যখন মৃত্যু বরণ করে তখন বলছিল আমার জন্ম বৃথা যায়নি। আজকে আমরা, সে মারা গেছে, তাকে আমরা সব সময় তার কথা স্মরণ করতে হয়, ওষুধ দিলেও তার কথা স্মরণ করতে হয় আমাদেরকে। তাহলে সে থাকলে হয়তো, বেঁচে থাকলে হয়তো আমরা আরো অনেক আমূল পরিবর্তন পেতাম আমাদের এই হোমিওপ্যাথে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের বড় বড় যে মনীষীগণ, মহাত্মানগণ, তারা ডক্টর ক্যান্ট, বোরিক, ডানহাম, এবারে হেরিং, অনেক বিজ্ঞ মহাত্মান ডক্টরগণ আমাদেরকে চলে যাওয়ার জন্য আমরা হয়তো অনেক পিছিয়ে আছি। কিন্তু আমাদের যে ওষুধ হ্যানিম্যান প্রবীণ করে গেছেন, এটির কোনো নষ্ট বলতে কিছু নাই। কারণ কখনোই এটি খেলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, মারা যাবে না, এমন কোনো হিসাব, মানে যখন আপনার একুরেট পার্সনের মধ্যে লক্ষণ প্রয়োগ করবেন তখন আপনারা দেখতে পাবেন। তবে হোমিও ওষুধ বিক্রি করে আপনার সামনে দেখবেন অনেক প্যাটেন্ট বিক্রি করে অনেক টাকা পয়সা, অনেক অর্থ, বাড়ি সম্পদ হবে, কিন্তু সে যে হোমিওর যে প্রকৃত স্বাদ, হোমিওর যে সে কত স্বাদের জিনিস, সে স্বাদটা পাবে না। সে টাকা পয়সা পাবে, হোমিওর স্বাদ সে পাবে না। যাই হোক, আমরা নেক্সট যাই। তাহলে ওষুধের বেদি আরোগ্য করে তা মুখ্য নয়, অসুস্থ ওষুধ সুস্থ দেহে কি কি লক্ষণ উৎপাদন করে তাই মুখ্য। আলোচনা করে ফেলেছি যদিও, তো আরেকটু ইয়া করে যাই। ওষুধি বস্তুর মধ্যে ওষুধ শক্তি দেখা যায় না। এক্সাম্পল দিয়েছিলাম লবণ, ওষুধ শক্তি তার মধ্যে দেখা যায় না। কখন দেখা যায়? যখন আমরা ব্যাসের শক্তিতে পরিণত করে সুস্থ শরীরে যে সকল লক্ষণ উৎপাদন করে তার ক্ষমতাই বহিঃপ্রকাশ এবং তারই সুনির্দিষ্ট বিশেষত্ব, তার ওষুধের এই যে বিশেষত্ব এবং তার বহিঃপ্রকাশ, সে এই রোগ উৎপাদন করে। আর এজন্য কোনো বহিঃপ্রকাশ রোগী যদি তার মধ্যে সিমটম পাই, আমরা সিমিলিনাম ওষুধগুলো তার জন্য ব্যবস্থা করতে পারি। ওষুধ তার কার্যক্ষমতা বিশেষত্ব হিসাবে সুস্থ শরীরে যে রোগ লক্ষণগুলো প্রকাশ করে, অসুস্থ শরীরে তা দৃশ্য রোগ লক্ষণ সমূহ আরোগ্য করে। বলছে ওষুধ তার কার্যক্ষমতার বিশেষত্ব, যে ওষুধগুলো আমরা উৎপাদন করা, পরীক্ষা করা হয়েছে, তার কার্যক্ষমতার বিশেষত্ব হিসাবে সুস্থ শরীরে যে রোগ লক্ষণ প্রকাশ করে, যে সিমটম আমরা যখন প্রবীণ করি, যে লক্ষণ প্রকাশ করে, অসুস্থ শরীরে তার সদৃশ্য রোগ লক্ষণ সমূহ আরোগ্য করে। তার সদৃশ্য যে লক্ষণ দেখা যায়, আমরা যখন ওষুধ প্রয়োগ করি তা আরোগ্য করি। কোন ওষুধ সুস্থ শরীরে কি কি রোগ লক্ষণ উৎপাদন করে তা জানলেই, যদি কোন ওষুধটা খাওয়ানোর পরে রোগীর মধ্যে, মানে সুস্থ শরীরের মধ্যে যেই যেই লক্ষণ উৎপাদন করে তা জানা থাকলেই, সে বলছে তা জানা থাকলেই অসুস্থ শরীরে কি কি রোগ আরোগ্য করতে পারে তা আমরা জানতে পারবো। একটা অসুস্থ রোগী আসলে এই সমস্যা বললো, আর আপনি বিপরীত দিকে চিন্তা করতে হবে কি কি রোগ উৎপাদন করে এই ওষুধগুলা, তাহলে তাকে দিলেই সে সিমিলিমাম ওষুধ হবে, সে আরোগ্য করে। উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি ওষুধ রোগ উৎপাদনের ক্ষমতা ছাড়া ওষুধ সম্পর্কে আর কোন তথ্য জানার কোন উপায় নাই। ওষুধ সম্পর্কে তথ্য জানবেন,
এই উৎপাদন ক্ষমতা ছাড়া, আপনার রোগ করা ছাড়া কোনোভাবে ওষুধ পরীক্ষাগারে একবার সাইন্টিফিক ভাবে পরীক্ষা করতে করতে যদি আপনি বিশ্লেষণ করেন কি কি রোগ উৎপাদন করে, আপনি জানতে পারবেন না। জানতে পারবেন কখন? যখন মানুষের উপরে প্রয়োগ করা হবে, তাহলে একটু জানতে পারবেন। তাহলে আমরা এই জায়গা থেকে জানলাম হ্যানিম্যান কেন তার মানে অ্যালোপ্যাথির সাথে দ্বিমত ছিল। দ্বিমতের কারণগুলো আমরা জানলাম, এবং আমরা এই ওষুধের যে ক্ষমতা, ওষুধ কিভাবে আমরা তার ক্ষমতাগুলো প্রকাশ করে, এইটা আমরা এই জায়গায় জানি। নেক্সটে বলছে, এগুলো সব মেন সারমর্ম আলোচনা হয়ে গেছে, তো আমি একটু পড়ি। ওষুধ সদৃশ্য লক্ষণ নাকি বিপরীত লক্ষণ ভিত্তিক দ্রুত শান্ত স্থায়ীভাবে আরোগ্য করে, তদনুসারে আমাদের চিকিৎসা রোগীর জন্য ওষুধ খুঁজতে হবে। বলে এই জায়গায় বলছে যে আমাদের বিপরীত লক্ষণ ভিত্তিক যে অ্যালোপ্যাথি আসে, আমরা কি করি, একটা তার বিপরীত লক্ষণ ভিত্তিক ওষুধে দ্রুত শান্ত এবং স্থায়ীভাবে রোগ আরোগ্য করে, হ্যাঁ, তদনুসারে আমাদের চিকিৎসা রোগীর জন্য ওষুধ খুঁজতে হবে। অ্যালোপ্যাথিদের পাদুলিকা বলছে অ্যালোপ্যাথিক চিকিৎসার সমালোচনা, যেটা একটু সমালোচনা করলাম, আরেকটু করবো। অ্যালোপ্যাথিক ওষুধের তথাকথিত আরোগ্য ক্রিয়া ও তাদের পার্শ্বক্রিয়া মূলত একই ওষুধের মুখ্য ক্রিয়া। বলছে যে অ্যালোপ্যাথি ওষুধ তাদের যে আরোগ্য ক্রিয়া, তাদের পার্শ্ববর্তী যে ওষুধের যে পার্শ্বক্রিয়া করে, তার একই মুখ্য ক্রিয়া, তাদের তাদের কার্যক্রিয়া এবং মুখ্য ক্রিয়া এবং তাদের আরোগ্য ক্রিয়া একই জিনিস। আর আমাদের তার বিপরীত ধর্মী কাজ করে, আমাদের গৌণ ক্রিয়া যেটা হয় তার মুখ্য ক্রিয়া সেটা হয়ে দাঁড়ায়। আচ্ছা, তাহলে আমরা দেখেন তো অ্যালোপ্যাথি চিকিৎসার সমালোচনা অলরেডি একটু করে ফেললাম, যে এর আগে আমাদের বিভিন্ন পেথি যখন ছিল, বিভিন্ন পেথির মধ্যে যেটা বলছিলাম বিপরীত পেথি, যেমন আপনার পায়ে গ্যাংগ্রিন হয়েছে, গ্যাংগ্রিন ভালো করতে হলে আরেকটা পা, ভালো পা কেটে ফেলতে হবে, তখন ব্যালেন্স আসবে, তখন এই পাটা ভালো হয়ে যাবে। এরপরে আপনার চর্মরোগ হয়েছে, হ্যাঁ, চর্মরোগ হলে আপনার কি হতো, আবার তার চর্মরোগ কোন একজিমা তার কোনো অঙ্গ হতো, সেই অঙ্গটাকে অঙ্গহানি করা হতো। তার একটা সমস্যা, এক অঙ্গে কখনোই ভালো হচ্ছে না, হ্যাঁ, আরেকটা অঙ্গ হানি করা হতো। এটা হচ্ছে বিপরীত পেথি, তার বিপরীত এত। আর অ্যালোপ্যাথি তারা চিকিৎসা করে ফলের উপরে। ফল কেমন? আপনি আমি মারামারি করলাম, মারামারি করার কারণে আমরা আঘাতপ্রাপ্ত হলাম, ডাকাটা সুইলিং হলো, তখন অ্যালোপ্যাথি ডাক্তারদের আমাকে ওষুধ প্রদান করলো। এর আগে যদি আমরা মারামারি করার আগে যে আমরা মিট হয়ে যেতে পারতাম, আমাদের একটা দলে মিট হতো, আমরা দোনো দলের মধ্যে আমরা কি 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 করেছি, লক্ষণ প্রকাশ করেছি। সে আমাকে এটা বলেছে, হ্যাঁ, সে আমাকে আমাকে মাকে বলে গালি দিয়েছে, ভাইকে বলে গালি দিয়েছে, যে উৎকণ্ঠা সুরুচ্ছ হয়েছে, এটি লক্ষণ হিসাবে তারা প্রকাশ, দুই দলের মধ্যে প্রকাশ করেছে। দুই দলের মধ্যে লক্ষণ হিসাবে প্রকাশ করার পরে তারা মারামারি সংঘটিত হয়েছে, তখন তাদেরকে আমরা ফল, মারামারি করার মানে এই যে মীমাংসা হয় নাই, তার ফল হিসাবে তারা অসুস্থ হয়েছে, তখন আমরা চিকিৎসা প্রদান। এখন দেখেন আপনার গায়ের মধ্যে কোথাও টিউমার হলো, আপনার কিডনির পাথর হলো, এটা কি হলো, অ্যালোপ্যাথিতে আমরা পরীক্ষা করলে ফল জানতে পাই, রেজাল্ট কি হলো, তার তার টিউমার হয়েছে, হ্যাঁ, অথবা তার সিস্ট হয়েছে, অথবা তার বন ক্ষয় হয়ে যাচ্ছে, আমরা জানতে পারি। ডাক্তাররা ট্রিটমেন্ট করতে পারবে না, অনেক লক্ষণ শু করতেছে, ডাক্তার বাবু আমার এই সমস্যা এই সমস্যা, কিন্তু আপনি আসে নাই, তার রিপোর্টে কোনো কিছু আসে নাই,
কিন্তু হোমিও ডাক্তারের কাছে যখন আপনারা যাবেন, তখন হোমিও ডাক্তার এই লক্ষণের উপরে বেস করে আপনাকে ওষুধ দেবে, কারণ সংগঠিত হয় নাই। মারামারি কথা বলেছিলাম, মারামারি সংগঠিত হয় নাই, এর মধ্যে তারা আপনার কাছে আসছে। তার মধ্যে মানে কি, প্যাথোলজিস্ট ফর্ম হতে যাচ্ছে, অর্গানিক ড্যামেজ হতে যাচ্ছে, এর আগে হুমকি দিচ্ছে আমার এই সমস্যা। যখনই সে ট্রিটমেন্ট পাচ্ছে না, তখন একটা অর্গানকে সে ড্যামেজ করে দিচ্ছে, কিডনিকে ফেলিওর করে দিচ্ছে, অফ করে দিচ্ছে। এই সমস্যাগুলো তখন দিতে পারে। যখনই ফল পাওয়া যায়, আমরা রুগীরও খুব খুশি হই, আহা অনেকদিন পরে ডাক্তার বাবু আমার রোগ লক্ষণ ধরতে পেরেছে, আলহামদুলিল্লাহ খুব খুশি, আমার চিকিৎসা হবে। চিকিৎসা কি দেওয়া হয়? অ্যান্টিপ্যাথি দেওয়া হচ্ছে। যেই মেডিসিন গুলো প্রুভিং করা হয়েছে বিভিন্ন অন্যান্য প্রাণীর উপরে মানুষ বেদিত, যেই প্রাণীগুলো কথা বলতে পারে না, যার কথা ভাষা বোঝা যায় না, যার ভাষা চিকিৎসকরা বুঝতে পারে না, তাদের ভাষাকে সমৃদ্ধ করে, তাদের প্রবীণকে সমৃদ্ধ করে ওষুধ তৈরি করেছেন। এই হ্যানিম্যান এই সমালোচনার জন্য তার নিজের দেশে শেষ থাকতে পারে নাই। তার কষ্ট, তার জার্নি আপনারা জানেন। হ্যানিম্যানের যখন এই জীবন ইতিহাস পড়েছেন, তার জীবনের কষ্ট, হ্যাঁ, এজন্য সে লাস্টে বলে গেছেন, আমার জীবন কখনো বৃথা যায়নি, বৃথা যায়নি। এজন্য বলেছেন, দেখেন আমরা প্রত্যেক পদে পদে তাকে আমরা স্মরণ করি, হ্যানিম্যান ডে পালন করি। এবং আমাদের যেহেতু আমরা চিকিৎসা করছি, আমাদের যে আমদার, আমাদের যে জনক, তাকে আমরা স্মরণ করতেই হবে। তার আজকে সিস্টেমের জন্য আমরা অনেক রোগীকে আমরা তারা প্রাণে বাঁচাতে পারছি। এই কিছুক্ষণ আগে আপনারা আসার আগে একটা আমরা অটিজম রোগী দেখেছিলাম, যেটা মহিলাও ফার্মাসিস্ট করেছে, অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছে। হ্যাঁ, এই বাচ্চার অটিজমের পিছনে মহিলার কারণ হচ্ছে, মহিলা অনেক বাচ্চা মাতৃগর্ভ থাকাকালীন অনেক ভিটামিন জাতীয় জিনিস খেয়েছে, অনেক ক্যালসিয়াম বড় বড় ডাক্তার বাবু দিয়েছিলেন। তার প্রতিফলন হিসাবে এই জিনিসগুলো পেতে হয়েছে। আগে যদি আপনি চলে যান, আপনার মা বাবা, আপনার বোনদের কথা যদি চলে যান, দেখেন 5 জন 6 জন মায়েদের বাচ্চা হয়েছে, বোনদের বাচ্চা হয়েছে, তারা কখনো হাসপাতালে যাইতে হয়নি, নর্মাল ডেলিভারি হয়েছে। তারা কি করতো? ওই গ্রামের হোমিওপ্যাথি ডাক্তার থেকে 10 টাকার 20 টাকার ওষুধ নিয়ে খেত, এটা খেয়ে তারা শান্তি থাকতো। তাদের তো রক্ত কমে নাই, হিমোগ্লোবিন কমে নাই, তাদের থাইরয়েড দেখা দেয় নাই, এনিমিয়া দেখা দেয় নাই, বলে তারা কিভাবে বাচ্চা প্রসব করেছিল? তারা বিশ্বাস করতো না। বাট ওই যে এই খালা খেয়েছিল, তাই জন্য যাই হোমিও ডাক্তার খেলে নর্মাল ডেলিভারি হবে, তাই বটে হয়েছিল। যখন আমাদের বিজ্ঞান অনেক প্রশস্ত হইলো, হ্যাঁ, অনেক বড় বড় ভিটামিন আবিষ্কার করতে শুরু করলো, অ্যালোপ্যাথি, হ্যাঁ আমার বউকে আমি, হ্যাঁ জন অহংকার, আমি নর্মাল ডাক্তারকে দেখাবো? কি বলতেছো? 2000 টাকা বিদেশ, সবচেয়ে বাংলাদেশে বড় ডাক্তার আছেন, তাদেরকে দেখাবো, আমার বাচ্চা হবে, আমি কি টাকা পয়সা কম ইনকাম করি? তখন ডাক্তার বাবুরা আপনি খুশি থাকার জন্য রোগ হলো অ্যান্টিবায়োটিক দেয়, কারণ আপনি যদি ডাক্তার প্রশংসা না করতে পারেন, প্রথম ডোজ অ্যান্টিবায়োটিক দেওয়ার উদ্দেশ্যে বাজিমাত করা। রোগ ঠিকই সারবে, কিন্তু রোগিনীর যে 1 সপ্তাহ 2 সপ্তাহ তার শরীরের কোনো খবর থাকে না। আমরা দেখেছি, আমরা যখন অ্যালোপ্যাথি ওষুধ খেতাম জ্বর হলে, এই জ্বরের অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে 10-15 দিন লাগতো আমাকে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে। অথচ আমরা হোমিও ওষুধ ব্যবহার করলে একদিনে আমাদের তার স্বাস্থ্য পুনরায় ফিরে আসে, এবং তার মধ্যে কোনো ক্লান্তি বা কোনো দুর্বলতা আমরা দেখতে পাই না। যাও, অ্যালোপ্যাথি এই জিনিসটা বললাম যে আপনাদের অনেকেই আপনাদের ধারণা তাহলে প্রেগনেন্ট হলে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যত ভিটামিন আছে যেগুলো খাওয়াই যেতে হবে, ক্যালসিয়াম খাওয়াবো, আমার বাচ্চার মধ্যে যাবে, বিন্দু পরিমাণও বাচ্চার মধ্যে যাবে না। বরং আপনার বাচ্চা প্রতিবন্ধী হওয়ার জন্য 90% আপনি লিখে রাখেন যে আপনার বাচ্চা প্রতিবন্ধী হতে পারে। তেইশ নম্বর, বিপরীত ঔষধ লক্ষণ দ্বারা কখনোই কোনো চিররোগ আরোগ্য হয় না।
এনিম্যান বলছেন, মহাত্মা এনিম্যান বলেছেন বিপরীত ওষুধ লক্ষণ দ্বারা কখনই চিররোগ আরোগ্য হয় না। দেখেন প্রত্যেকটা জিনিসই সিমিলার। যেমন আপনি বিয়ে শাদী করেছেন, অনেকে বলে যাক তারা স্বামী স্ত্রীকে খুব একই একই ধরনের হয়েছে, মানে মিল হয়েছে। মিল হলে তাদের শান্তি। যেমন স্বামী নামাজ পড়ে, ওয়াইফ নামাজ পড়ে, অথবা ফিজিক্যাল বডির কনস্ট্রাকশন একই হয়েছে, অথবা বডির কনস্ট্রাকশনের ইমার্সিশন হতে পারে, ফ্যাট হতে পারে, অথবা লেখাপড়ার দিক দিয়ে সিমিলার হতে পারে। তাহলে সিমিলার টু সিমিলার ভালো লাগে। এখন যদি আপনার বউ, আপনি খুব স্বাস্থ্যবান হন, আপনার বউ যদি হয় মানে বিস্তৃত না, আপনার কি ভালো লাগবে? বিপরীত ধর্মী, আপনি ভালো, আপনার বউ ভালো না। বিপরীত ধর্মী হইলে আপনি কি করবেন? আপনার বউ খারাপ ব্যবহার করে, আপনি কোনো চোখ বন্ধ করে কেউ থাপ্পড় দিল, আপনার অন্যদিকে কেউ দেখে নাই, বাবা তুই থাক, হ্যাঁ, তাকে ভয়ে সে যেটা বলে কাজ করে দিবেন, কিন্তু অন্তর থেকে কখনো ভালো করেনি। তাহলে বিপরীত লক্ষণ কি হলো? আপনি শান্ত আছেন, আপনি শান্ত আছেন কিন্তু অন্তর থেকে তো শান্ত নাই। কিন্তু আপনি ফ্যামিলির সাথে মানাইয়া 10 বছর 15 বছর সংসার করতেছেন, বাচ্চা হয়েছে, লেখাপড়া করতেছেন, কিন্তু আপনার অন্তরে যে শান্তি নাই। কেন শান্তি নাই? বিপরীত লক্ষণের মানুষ নিয়ে আসেন সংসারের মধ্যে, এজন্য শান্তি নাই। কিন্তু বিপরীত লক্ষণ দ্বারা কখনোই চিররোগ, বলতে কখনোই চিররোগ আরোগ্য করা যায় না। আপনার ওয়াইফকে যেমন ঠিক করতে পারবেন না, আপনার ওয়াইফ যদি আগে উচ্ছৃঙ্খল ভাবে চলাফেরা করে, তাকে কখনোই ঠিক করা যাবে না, সিমিলার ব্যতীত। এজন্য বিপরীত লক্ষণ দ্বারা কখনোই আরোগ্য করা সম্ভব না। হ্যানিম্যান বলছেন, হ্যানিম্যান এই জায়গায় বলছেন, হ্যানিম্যান উক্তি ওষুধের মুখ্য ক্রিয়া উৎপাদন লক্ষ্য যদি প্রাকৃতিক লক্ষণের সাদৃশ্য হয়, মুখ্য ক্রিয়াটা যদি প্রাকৃতিক লক্ষণের সাদৃশ্য হয়, তাহলে গৌণ ক্রিয়া, এই গৌণ ক্রিয়াটা আরোগ্য সহায়ক হয়। কিন্তু ঔষধের মুখ্য ক্রিয়া রোগীর বিপরীত হলে তা গৌণ ক্রিয়া রোগ বৃদ্ধি পায়। এটা আমাদের হোমিওতে যদি আমরা বিসিমিলার ওষুধ দেই, তখন আমার রোগ লক্ষণ বৃদ্ধি পায়। অ্যালোপ্যাথি তো আমাদের যদি তার বিপরীত লক্ষণ আমরা ওষুধ দিয়ে থাকি, আমরা অনেক কিছু আমাদের বৃদ্ধি পায়। অনেক সময় ডাক্তার আসলে দেখেন ওষুধ চেঞ্জ করে দিচ্ছে, ওষুধ ওষুধ খাওয়ার পরে তার অনেক সমস্যা দেখা দিয়ে থাকে, ওষুধ পরিবর্তন করতে থাকে। কারণ অ্যালোপ্যাথি ডাক্তারও জানেন না, শুধু তারা এই যে শুধু এমবিবিএস হওয়ার পরে কি করে, এমবিবিএস হওয়া মানে সব সম্পর্কে মানবের যে সব অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি সম্পর্কে জানে। কিন্তু নতুন নতুন যে ওষুধ আবিষ্কার হয়েছে, শুধু তার ওষুধের কার্যপরিধি, তার ওষুধের ব্যবহার পরিধি শুধু ওই এজেন্ট কোম্পানিরাই জানে। এজন্য নতুন নতুন ওষুধ আসলে ডাক্তারদেরকে স্যাম্পল দেয়, এজেন্ট বিভ্রান্ত এজেন্ট বর্ণনা করতে, স্যার এই ওষুধ এই কাজ করে, এই ওষুধ দিলে আপনি ভালো হবে, এই ওষুধ দিলে আপনি এই কমিশন পাবেন, এই ওষুধ এত বিক্রি করলে আপনি ফ্রিজ পাবেন বাসায়, আপনার জমি, এই ওষুধ দিলে আপনার একটা বাড়ি, কোম্পানি একটা গাড়ি উপহার দিবে, যত বেশি লাগবেন। তাহলে পরবর্তী টাইমে যে ওষুধের যে ক্রিয়া, বড় বড় আমাদের মতো অনেক লক্ষণ লেখা, তাদের লক্ষণ লেখা থাকে না, শুধু এমআরআই ইন্ডিকেট করে দিচ্ছে এই ওষুধ এই কাজ করে। পরবর্তী টাইমে আর এমবিবিএস ডাক্তারদের কোনো ওষুধ পড়তে হয় না, হোক কার্ডিওলজিস্ট হোক নেফ্রোলজিস্ট, শুধু এমআরআই শিখাই দিয়ে যায়, সে ডাক্তাররাই প্রেসক্রিপশন করে, প্রেসক্রিপশন রেজাল্ট ভালো পায়, এই প্রেসক্রিপশন করতে থাকে। তাদের কোনো শিখা নেই, এমআরআই তাদের পরবর্তী টাইমে ডাক্তার শুরু কাজ করে। 24 নম্বর, সদৃশ্য চিকিৎসা পদ্ধতি ব্যতীত অন্য কোন চিকিৎসা পদ্ধতি স্থায়ীভাবে রোগ আরোগ্যের জন্য অঙ্গীকারবদ্ধ নয়। বলছে আমরা হ্যানিম্যান যেভাবে বলছে, আপনাকে সদৃশ্য বিধান সেমিলিমাম ট্রিটমেন্ট করলে অবশ্যই আপনি স্থায়ীভাবে আরোগ্য হবেন। আর কোন পেথি ডাক্তার বলতে পারে না যে স্থায়ীভাবে আরোগ্য হবেন। চর্মরোগের ওষুধ ব্যবহার করতেছে, দেওয়ার পর আলহামদুলিল্লাহ একদিন দিলে আর দিনে অ্যালোপ্যাথি ভালো হয়ে যাচ্ছে, খেজু দিচ্ছে, অ্যালাক্টোল দিচ্ছে, ঘুমাচ্ছে আর ভালো লাগতেছে, স্বাস্থ্য ভালো হয়ে যাচ্ছে, চর্মরোগ থাকে। কিন্তু যতদিন ওষুধ খায় ততদিনই রোগী ভালো থাকে, স্থায়ীভাবে আরোগ্য করতে পারে। ডায়াবেটিস বলেন, ওষুধ চলতেছে যান ওষুধ চেঞ্জ করে দিবে। কার্ডিওলজিস্ট বলেন,
ওষুধ চলতেছে চলতেছে কি কতদিন ডাক্তার সাহেব খাইতে হবে? আমার কাছে এসে বলে তুমি ওষুধ কতদিন খাইতে হবে? আর ডাক্তার সাহেব বলে দিচ্ছে মরা রাখতাম আর কি। আমার কাছে তো এসে বলি তার 1 বছর 2 মাস 3 মাস খাইতে হবে। ওরে বাবা রে, এতদিন আপনি ওষুধ খাইতে হবে আমাকে? অথচ গ্যাস্ট্রিকের ওষুধ গ্যাস্ট্রোলজিস্ট তাহলে বলছে চলবে চলবে, মরা রাখতে আমাকে চলতেছে। তাদের কিছু হয় না। যখন আমাদের কাছে আসে রোগীরা, তখন তাদের অনেক সমস্যা, টাকা পয়সার সমস্যা, হ্যাঁ, তাদের সবকিছু অঙ্গ হারিয়ে ফেলে। ইন্ডিয়া যে গিয়েছিল, চায়না গিয়েছিল, সিঙ্গাপুর গিয়েছিল, তারপরে আপনার কাছে সবকিছু হারাই আপনার কাছে মাগনা চিকিৎসা আসে। আবার যারা 2-1 জন আসে বলে বাউরে 3 মাস খাওয়া লাগবে ওষুধ। কি বলেন, একদিন ওষুধ খায় নাকি? বলবেন ভাই আপনারা কি কি রোগ আছে গো? আসলে ডায়াবেটিস আছে। ডায়াবেটিস ডাক্তাররা কয়দিন খাইতে বলছে আপনাকে ওষুধ? কেন? দিছে, খাচ্ছি তো ভাই আজকে 6-7 বছর ধরে। তাদের কোনো 3 মাস সময় লাগে না। আমাদের কাছে আসলে রোগীদের সময় দিয়ে দেওয়ার জন্য আপনারা বলবেন, যদি কোনো রোগী আসে আপনাদের বাড়িতে কেউ কি ডায়াবেটিস প্রেশারের রোগী আছে কিনা গো? হ্যাঁ আমার বাবা তো আছে। কতদিন ধরে ওষুধ খাচ্ছে? ওই চলতেছে তো আজকে 7-8 বছর। আপনি কেন সেই জায়গায় বলতেছেন যে কতদিন ওষুধ খাওয়া লাগবে আরোগ্য করার জন্য? এজন্য আমাদের অর্গান বলেছে যে ক্রনিক ডিজিজ গুলা সর্বনিম্ন 1 বছর, সর্বোচ্চ 3 বছর। এই কথা বললে তো রোগী দৌড় মারবে, কিন্তু গেলেও ওষুধ কন্টিনিউ খেয়ে দিতে পারছে। আপনার কাছে এইভাবে যদি ডায়াবেটিসের ওষুধ 1 বছর খায়, আপনার কাছে রোগী অবশ্যই আরোগ্য হবে, কিন্তু একদিন খেতে চাবে না। এতদিন আপনারা আমার কাছে খাবে না, প্রেশার ওষুধ খাবে না, খেয়ে থাকুক। আপনি যদি সেই ডাক্তার হন, সিমিলিমাম সিমটমে ট্রিটমেন্ট করেন, রোগী আরোগ্য হতে বাধ্য। কি আরোগ্য হবে না? আপনি যখন দর্শন করবেন বুঝতে পারবেন কাকে আরোগ্য করতে পারবো না, কোন রোগের আরোগ্য করতে পারবো না। আমি যে রোগগুলার মধ্যে আমি অ্যাগ্রাভেশন পাবো না, যেই লক্ষণগুলা কোনো অ্যাগ্রাভেশন নাই, অ্যাগ্রাভেশন ব্যতীত লক্ষণ সমষ্টি নিলে সেই রোগকে আরোগ্য করা যায় না। আপনাকে জানতে হবে কোন রোগীকে আমি আরোগ্য করতে পারবো, কোন রোগীকে আরোগ্য করতে পারবো না। সেই রোগীকে আমি আরোগ্য করতে পারবো যেই রোগীর মধ্যে অ্যাগ্রাভেশন সহ, মানে হ্রাস বৃদ্ধি সহ লক্ষণ সমষ্টি নিয়ে চিকিৎসা করতে পারবো, সেই ধরনের রোগীকে আমি আরোগ্য করতে পারবো। আর যেই ধরনের রোগীর মধ্যে অ্যাগ্রাভেশন নাই, লক্ষণ সমষ্টি আছে, সেই সকল লক্ষণকে আমাকে আরোগ্য করা সম্ভব নয়। এটি দর্শনে নীলমণি ঘটক সাহেব বলেছিলেন। ব্যাখ্যা: শুধুমাত্র ওষুধি লক্ষণ রোগ লক্ষণের সদস্য হলেই আরোগ্য সংঘটিত হবে। সিমিলিমাম, যেটা বললাম যে আপনাদের আমাদের জীবনেও সিমিলিমাম দরকার হয়, শুধু হ্যানিম্যান কেন, আপনাদের প্রত্যেকটা কাজেই সিমিলিমাম। পরীক্ষার খাতায় আপনি যদি গোল্ডেন জিপিএ পাওয়ার সমপরিমাণ না লেখেন, সিমিলিমাম না লেখেন, আপনাকে গোল্ডেন জিপিএ দিবে গো? বলে আপনি বিপরীত মুখী লেখা নিয়ে আসেন, গোল্ডেন জিপিএর দরকার নাই। হ্যাঁ, আমি ফেল করলাম কেন? আপনি বিপরীত মুখী চাইছে, হ্যাঁ, একটা জিনিস আমাদের আমাদের 21শে ফেব্রুয়ারি কবে হয়, আপনি দিয়ে দিলেন 16 ডিসেম্বর, বলেন বিপরীতমুখী, তাহলে কি আপনার হবে? আপনি কি জিপিএ পাবেন না কি পাবেন আপনি জানেন, আপনারাই জানেন। ঠিক আছে, টাইম হয়ে যাচ্ছে, লাস্ট ডেট শেষ করি। এখন একটি পরীক্ষিত সত্য যে হ্যানিম্যান বলছেন, এটা পরীক্ষিত সত্য যে ওষুধ সুস্থ মানব দেহে পরীক্ষাকালে যেসব রোগ লক্ষণ উৎপাদন করে তা দৃশ্য রুগ্ন অবস্থায় রোগীর দিয়ে আরোগ্য করে, যেটা সিমিলিমাম, যেটা একটু আগে আলোচনা করছিলাম। কার্যফল থেকে কিছু শেখা যায় না, কোনো অভিজ্ঞতা অর্জন করা যায় না। আমার টিউমার হয়েছে, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলছি, আপনি রোগী জ্বর নিয়ে আসছে, খোদার কসম আপনি জ্বরের দিকে তাকাবেন না। আপনার রোগী টিউমার নিয়ে আসে, এই লক্ষণে নিবেন না টিউমারের জন্য এই ওষুধ। আপনার রোগী পাপ পচে যাচ্ছে, আপনি নিবেন না পাপ হয়ে গ্যাংগ্রিন হয়েছে, এই লক্ষণ, এটা ফল কেন আপনি নিবেন? এইটা নিবে কারা? অ্যালোপ্যাথি ডাক্তাররা। আপনি নিবেন লক্ষণ সমষ্টি বৃদ্ধি, হ্রাস বৃদ্ধি, তার মানসিক ইচ্ছা চাহিদা নিয়ে যোগফল করে ওষুধ দিবেন, আপনার ওই জায়গায় সফলতা আসবেই। আপনাকে আজকের থেকে বলছি, আপনি টিউমারের ওষুধ দিবেন না,
আচিলের ওষুধ দিবেন, তার কার্যক্ষমতাটা কি পুঙ্খানুপুঙ্খানু ভাবে আপনি তার নিয়ে কেস টেকিং যতই সময় লাগুক না কেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এমনকি একদিন লেগলো, আপনি তাকে ওষুধ দিবেন। পরবর্তী টাইমে আপনি যদি নাক দিয়ে দিতে হয় 3 দিন নাক খেয়ে আসুক, 3 দিন পরে তার জন্য ওষুধ সিলেকশন করেন। আপনার জীবনে যাতে ফেইলিওর বলতে কিছু না আসে, আপনি টাইম নিয়ে রোগী চিকিৎসা করবেন, আপনি তার ফলও পাবেন, রোগীরা আপনাকেও খুঁজবে। যা প্রত্যেক ওষুধ বা প্রত্যেকটি বেদিকে অখণ্ডভাবে বুঝতে হবে, প্রত্যেকটা বেদিকে এবং খণ্ডিত ভাবে বুঝতে হবে। এটা বোঝার জন্য হ্যানিম্যান নিজ দিয়ে ওষুধ পরীক্ষা করছে। প্রত্যেকটা ওষুধ আমরা এবং ওষুধ এবং বেদিকে অখণ্ড ভাবে বুঝতে হবে, যে এক না, ওষুধ এক জিনিস, বেদি এক জিনিস বুঝতে হবে এবং খণ্ডিত ভাবে বুঝতে হবে। এই বোঝার জন্য হ্যানিম্যান নিজ দিয়ে ওষুধ পরীক্ষা করেছে। তাহলে আপনি আমি যেহেতু বুঝি, সত্যের সবাই আমরা পূজারি, আপনি দেখেন হ্যানিম্যানের পরীক্ষাটা আপনার জীবনে অনেক কিছু মিল আছে। একটা এক্সাম্পল দিলাম, গোল্ডেন জিপি পেতে হলে আপনাকে সিমিলিয়াম গোল্ডেন জিপি এর মধ্যে লিখতে হবে। আপনি বিপরীত ধর্মী লেখলে আপনার কখনোই ভালো রেজাল্ট আশা করা যায় না, তো আপনাকে মানবিক দিকে পাস করে দিবে। সবকিছুর মূলে আপনাকে ওষুধ সিলেকশন করার পরও আল্লাহর উপরে ভরসা রেখে রোগীকে ওষুধ দিতে হবে। এটা কেন বললাম? ধরুন একটা কৃষক তার জমিতে সুন্দরভাবে বীজ বপন, মানে জমিকে রেডি করেছেন বীজ বপন করার জন্য, এবং খুব ভালো বীজ, খুব দামি বীজ এনেছেন, এবং জমিকে খুব সুন্দরভাবে সার দিয়ে উপযুক্ত করেছেন, বীজ বপন করেছেন, বীজ সুন্দর করে উঠেছে, খুব সুন্দর সুন্দর উঠেছে। কিন্তু আল্লাহর যে প্রাকৃতিক আল্লাহর যে প্রাকৃতিক নেচার, কিন্তু বৃষ্টি দেয় নাই। আপনার ফসল অনেক হয়েছে, বৃষ্টি উৎপাদন করেন আল্লাহ। তাহলে আপনার যতই ওষুধ ভালো হোক, যতই আপনি ডাক্তার ভালো হন, যদি রোগ আল্লাহ লিখে রাখে তাহলে আল্লাহ সারাবে। তাহলে আপনার আল্লাহর উপরে আস্থা রাখতে হবে এবং আল্লাহর কাছে আপনি প্রত্যেকটা রোগীর জন্য প্রার্থনা করতে হবে। হ্যাঁ আল্লাহ, প্রত্যেকটা রোগীকে তুমি সুস্থ করিয়ে দিও, আমি আমার সাধ্যমতে তার জন্য ওষুধ চেষ্টা করেছি এবং তুমি তাকে সুস্থ দান করে দিও, তাহলে আপনার ওষুধকে আরো ফলপ্রসূ ভাবে কার্যকরী করবে। এজন্য বললাম, আপনাকে যতই আপনি ফসল উৎপাদন করতে চান না কেন, আল্লাহ যদি আপনার যতই ভালো না চায়, বৃষ্টি না দেয়, জানেন কিছুদিন আগে আমরা বৃষ্টির জন্য হাহাকার, প্রত্যেকটা মসজিদে, মাদ্রাসা এবং প্রত্যেক জুমার পরে দেখছি বৃষ্টির জন্য দুহাত তুলে দোয়া করছে। দেখেন আল্লাহ কত সুন্দর, এখন মানে যে বৃষ্টির দরকার বৃষ্টি দিয়েছে। এইভাবে আমাদেরকে আল্লাহ প্রত্যেকটা রোগীর জন্য আল্লাহ আপনার কাছে পাঠায়, আল্লাহ আপনার কাছে পাঠায়। কিভাবে পাঠায় আপনি জানেন না, সকালবেলা চেম্বার করার পরে আপনি জানেন না কোন রোগীটা আসবে, কে আসবে, আপনি কত টাকা ইনকাম হবে কিছুই জানেন না। আসতেছে, আপনি খুব খুশি হচ্ছে, কে পাঠাচ্ছে? আল্লাহ। আপনার যতটুকু তকদির আজকে রিজিক দরকার, আল্লাহ ততটুকু আপনার জন্য বরাদ্দ করছেন। কখনো যদি আপনার চেম্বারে কোনো রোগী না আসে, আপনাকে মন খারাপ করার কিছু নাই। আল্লাহ সবকিছু আপনার জন্য বরাদ্দ করেছেন। রিজিক, দন দৌলত এই যে আল্লাহ নিজের হাতে বরাদ্দ করে দেন। যেহেতু আল্লাহ বরাদ্দ করেন, আপনাকে কি খেতে হবে অথবা ইনকাম হয় না এ নিয়ে আপনাকে ভাবার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যের দৃষ্টিতে তাকাবেন, একক ওষুধ দেওয়ার চেষ্টা করবেন, হ্যানিম্যান যে একক ওষুধ দিয়েছেন, এবং আপনার সফলতা আসবেই। যদি আপনি কঠিন ভাবে আপনার পেটিকে ধরে রাখেন, আপনার সফলতা আসবেই। ফর এক্সাম্পল, আপনি যদি তাকে ভালোভাবে চান, যে কোনো জিনিসকে চাওয়ার মতো চান, অবশ্যই তার আপনি ফল পাবেন। নেশাকুর, আমরা জানি বিড়ি, সিগারেট, মদ, তাদেরকে যে নেশাকুর, তারা পিছনে পিছনে যারা ইয়াবা খায়, তারা ইয়াবা খায়, আপনাকে মারা ফেলতে পারবে, বাট ইয়াবার জন্য টাকার তার দেওয়াই লাগবে, মাকে মারা ফেলতে পারবে, বাবাকে মারা ফেলবে, কারণ কি নেশা। আপনি যদি হোমিওপ্যাথিটাকে নেশা হিসেবে নেন, আপনাকে ইনশাল্লাহ সফলতা আসবে আসবে। হ্যানিম্যান বলছে 100% তার সফলতা ভালোভাবে আসবে। যাক, টাইম হয়ে গেছে, আমি দেরিতে ঢোকার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমরা 25 থেকে ইনশাল্লাহ কতটুকু আলোচনা করা যায় আমি দেখবো। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করেন প্লিজ।